হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে তোমাদের জন্য থাকছে পুরো অনুষ্ঠান জুড়ে কালচারাল নলেজ। বন্ধুরা, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, তেহজিব এবং অবন্তী। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। বাসায় কি ঠিকঠাক ছবি আঁকা চলছে? হ্যাঁ আপু। ক্রাফটিং করা? হ্যাঁ আপু। ফাইনাল পরীক্ষা শেষ, এখন তো শুধু ছবি আঁকা হবে করা। হ্যাঁ, বেশি বেশি ছবি আঁকলে কিন্তু মন ভালো থাকে। হ্যাঁ, শুধু ছবি আঁকা নয়, ছবি আঁকার পাশাপাশি আমাদের কবিতা আবৃত্তি করতে হবে, গান গাইতে হবে, খেলাধুলা করতে হবে এবং আমাদের দেশ সম্পর্কে জানতে হবে। কেমন? হ্যাঁ, ঠিক আছে আপু। আমাদের দেশ সম্পর্কে জানা কিন্তু ভীষণ জরুরি। হ্যাঁ আপু। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট এন্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা আঁকবো শীতকালীন সবজি ফুলকপি। আজকে আমরা শীতের সবজি ফুলকপি আঁকবো। ওকে আপু। ফুলকপিটা কেমন হয় দেখতে? একটু গোল ফুলের মতো, তবে ফুলের মতো পাপড়ি ছড়ানো না, পাপড়িগুলো একসাথে গুচ্ছ হওয়া, তাই না? হ্যাঁ আপু। অনেকটা গোল বলের মতোও কিন্তু লাগে। হ্যাঁ। চলো আমরা ফুলকপিটা এঁকে নেই। ওকে আপু। এরকম করে একটু গোল করে নিচ্ছি আমরা, একটু এলোমেলো ঢেউয়ের মতো। ফুলকপির নিচ দিক থেকে কিন্তু পাতা দিয়ে অর্ধেকটা অংশ মোড়ানো থাকে। হ্যাঁ, আর এই জন্যই ফুলকপিটি সাদা হয়। হ্যাঁ, আমরা এই পাশ থেকে কিছু পাতা দিয়ে দিচ্ছি। জানো আপু, ফুলকপি একটি শীতকালীন সবজি। আমরা এইখানটাতে পাতা দিয়ে নিলাম। কেমন? এইরকম পাতা দেওয়ার পরে আমরা এটাকে পুরোটা কালার দেওয়ার পরে ডাইমেনশন গুলো বের করব। কেমন? ওকে আপু। আমাদের ফুলকপি রং করার জন্য লাগবে হালকা হলুদ, সাদা, নীল, সবুজের দুটো গ্রেড এবং কালো। আমরা শুরুতে সাদা রংটা নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে নিব সাদার সাথে। দেখো, একদম ঘিয়া টাইপের কালার, তাই না? হ্যাঁ আপু। আমরা এই জায়গাগুলোতে দিয়ে নিচ্ছি। আপু জানো, ফুলকপিতে ভিটামিন থাকে অনেক। হ্যাঁ, বি, সি, কে। এবার আমরা আরেকটু হলুদ বাড়াবো। আয়রনও আছে। আমরা হলুদের পরিমাণটা এবারে একটু বাড়িয়ে নিচ্ছি, একটু ডার্ক শেড দেওয়ার জন্য। হ্যাঁ। জানো আপু, এটা কিন্তু খুব ফানি। আমি কিন্তু কাঁচা ফুলকপি খেতে খুব পছন্দ করি। তাই? হ্যাঁ আপু। আচ্ছা, আমরা অনেকেই কিন্তু কাঁচা বাঁধাকপি খাই সবজি হিসেবে, সালাদ হিসেবে। তুমি তাহলে ফুলকপিও খাও, তাই না? হ্যাঁ। আচ্ছা, তেহজিব, তুমি কি ফুলকপির ইংরেজি জানো? হ্যাঁ জানি, কলিফ্লাওয়ার। হ্যাঁ, একটু আমরা গোল গোল টেক্সচার দিয়ে দিব, যেন একদম মনে ফুলের মতো মনে হয়। হ্যাঁ। আমরা একটু সামান্য ব্রাউন নিয়ে নিব হলুদের সাথে, সামান্য পরিমাণে ব্রাউনটা নিয়ে একটু টেক্সচার দিয়ে নিব। তেহজিব, তুমি কি ফুলকপির বৈজ্ঞানিক নাম জানো? না। রাশিয়া অলিরাসিয়া। রাশিয়া অলিরাসিয়া? হ্যাঁ। এটা তো আমি জানতাম না। এবারে আমরা সামান্য একটু সবুজ মিশিয়ে নিব। সবুজ? হলুদের সাথে সবুজটা মেশালে হালকা সবুজ হয়ে হালকা সবুজ, একেবারে সামান্য পরিমাণে নিতে হবে। এটা নিয়েও একটু গ্রিনিশ শেড হবে। অবন্তী, হ্যাঁ জানো, ফুলকপি দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি হয়। হ্যাঁ, কিন্তু সবচেয়ে মজা লাগে আমার কাছে কাঁচা ফুলকপি। যাক, তোমাকে একজন পাওয়া গেল যে কাঁচা ফুলকপি পছন্দ করে। এরকম কিন্তু পাওয়া ভীষণ দুরূহ ব্যাপার, তাই না? হ্যাঁ। কাঁচা শসা, গাজর এগুলো তো অনেকেই খায়, কিন্তু ফুলকপি খুব কম মানুষই কাঁচা খায়। হ্যাঁ। তবে অর্ধ সেদ্ধ
কাঁচা সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। হ্যাঁ, যখন রান্না করি তেল হলুদের জন্য তো নষ্ট হয়ে যায়। আবার বেশি পরিমাণে সেদ্ধ হলেও ভিটামিন সি কমে যায়। সি কমে যায়, ঠিক। দেখো ফুলকপি মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে, মনে হচ্ছে। এটা শুকাতে শুকাতে আমরা একটু পাতায় কালার করে নিব। পাতার রংটা একটু ডিপ কালার হবে না? নিচের দিকে আমরা একটু বেশি ডার্ক দিব, সেক্ষেত্রে আমরা একটু ব্লু মিশিয়ে নিব। হ্যাঁ, ব্লু মিশালে অনেক ডার্ক হয়, অনেক ডার্ক। আপু তুমি কি জানো আমাদের দেশে এখন রঙিন ফুলকপিও চাষ হয়? হ্যাঁ হ্যাঁ, শেরপুরে এটা বেশি চাষ হয়। বলো তো, সবুজ রঙের একটা ফুলকপির মতো দেখতে আছে, সেটাকে কি বলে? ব্রকলি। হ্যাঁ, বাংলাও ব্রকলি, বাংলা ইংলিশ ব্রকলি। ব্রকলি, রাইট। এটা চাইলে কি আমি কাঠ পেন্সিল দিয়ে আঁকতে পারি? হ্যাঁ, যে কোনো রং দিয়ে আমরা রং করতে পারি, এটা আমাদের ইচ্ছে। তার চেয়ে ভালো হয় ওয়াটার কালার দিয়ে করা। হ্যাঁ, ওয়াটার কালার দিয়ে জিনিসটা বেশি সুন্দর লাগে, কিন্তু অন্য রং দিয়ে তেমন লাগে না, তেমন লাগে না। এবারে আমরা অন্য তুলির সাহায্যে একটু সাদা মিশিয়ে নিব। একটু সাদা ডট ডট দিয়ে দিব ফুলকপির উঁচু উঁচু অংশগুলো বোঝানোর জন্য। সাদাটা দেওয়ার টেক্সচারটা ভালো বোঝা যাচ্ছে না? হ্যাঁ আপু। এরপরে আমরা একটু বাদামিটা নিয়ে নিব, বাদামের সাথে একটু সাদা মেশাবো, তাহলে তো একটু ব্রাউন ব্রাউন শেড, ব্রাউন লাগবে। ভেতরের যে টেক্সচার গুলো ওই ফুলের মতো, সেইটা আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা সামান্য একটু কালো নিব। সাদার সাথে কালো মিশালে কি হয়? অ্যাশ। একটু অ্যাশ কালারও নিয়ে নিব। এবারে আমরা পাতাটাকে আরো সুন্দর করব। আমরা নীল নিয়ে নিব, সবুজ নিয়ে নিব। আপু এটা যদি এখন আমি আঁকতাম না, খুবই পচা হতো। না, একদমই না। ছবি আঁকা কখনোই পচা হয় না, সেটা জানো? ছবি আঁকা সব সময় সুন্দর, এবং ছবি আঁকার কোনো ভুল নেই। তুমি যেটা আঁকবে সেটাই সঠিক। ছবি আঁকা হচ্ছে ভীষণ আনন্দের একটি বিষয়। আনন্দের বিষয়ের মধ্যে কি কখনো ভুল থাকে? না না, আমি এরকম টেক্সচারই আনতে পারতাম না। এরপরে আমরা এই গাঢ় কালারটাকে মিশিয়ে দিচ্ছি। তেহজিব, তুমি ঠিক বলেছো, টেক্সচার আনটা অনেক কঠিন, অনেক কঠিন। আপু ছাড়া এটা কেউ পারে না। না না, এটা অনেকেই পারে। তুমি যখন মনোযোগ দিয়ে ছবি আঁকবে তখন তুমি নিজেও পারবে। এবং ছবি আঁকার পুরো বিষয়টাই কিন্তু চর্চার বিষয়। তুমি যত বেশি চর্চা করবে তত তোমার ছবিটা আরো জীবন্ত লাগবে দেখতে। এবারে আমরা একটু কালো আর একটু নীল মিশিয়ে নিচে একটু শেড দিয়ে নিব। ওকে, তুমি একটু কালো মিক্স করলে এটা কি ছায়া? ছায়া। ছায়া দেওয়া হয়ে গেছে। এবারে আমরা পাতাটা শুকিয়ে যাওয়ার পরে পাতাটার ভিতরে আরেকটু কাজ করব। ওয়াও আপু, এখনই সুন্দর লাগছে। ঠিক বলেছো তেহজিব। পাতার ভেতরেও কোথাও লাইট হয়, সেই লাইটগুলো আমরা দিয়ে নিচ্ছি। তুমি কি এটার সঙ্গে একটু হোয়াইট মিশালে? হ্যাঁ আপু, এখনই মনে হচ্ছে বাজার থেকে যেন ফুলকপিটাকে কিনে এনেছে। আচ্ছা, এবারে আমরা গাঢ় সবুজটা নিয়ে নিব। এটা কি পাতার শেডটা দিচ্ছ? হ্যাঁ, ভালো করে শুকিয়ে যাওয়ার পরে পাতার শেডটা যদি আমি দেই তখন এটা অনেক চিকন হয়। এখন একটু মোটা মনে হচ্ছে, শুকিয়ে যাওয়ার পরে যদি আমরা এটা দেই তখন এটা দেখতে আরো ভালো লাগবে। তেহজিব, তুমি কি জানো আমাদের দেশে রঙিন ফুলকপি কোথায় বেশি চাষ হয়? জানি না।
শেরপুরে। শেরপুর? হ্যাঁ। ও, এবারে আমরা আরেকটু ডার্ক শেড নিয়ে নিব। এবারে আমরা কোথাও কোথাও একটু ডার্ক দিয়ে নিব। এটা কি ব্ল্যাক কালার? না, আমরা এটা ব্লুর সাথে ব্ল্যাক মিশিয়েছি। এটাকে খুব সাবধানে বর্ডার করতে হবে। হ্যাঁ, সব জায়গায় বর্ডারটা দেয়া যাবে না, কোথাও কোথাও। তেহেজি, তুমি কি জানো সাদা ফুলকপি কেন সাদা হয়? কেন সাদা হয়? কারণ যখন এই ফুলকপি চাষ হয় তখন তার চারিপাশ দিয়ে ঘন পাতা থাকে, আর এই ঘন পাতা ফুলকপিকে রক্ষা করে বলেই, রোদ থেকে রক্ষা করে বলেই ফুলকপি সাদা হয়। আপু, তোমার ফুলকপিটা না একদম জ্যান্ত জ্যান্ত লাগছে। জ্যান্ত জ্যান্ত? হ্যাঁ, মনে হচ্ছে জ্যান্ত জ্যান্ত না সজীব সজীব লাগছে? কোনটা? মনে হচ্ছে কি এখনই একটা কেটে খেয়ে ফেলি। তোমার তো আবার কাঁচা ফুলকপি পছন্দ, তাই না? হ্যাঁ। কোথাও আমরা একটু এরকম ডট দিতে পারি, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। কেমন? এই তো আমাদের ফুলকপি আঁকা শেষ। আপু, মনে হচ্ছে কি একদম রিয়েল। হ্যাঁ, মনে হচ্ছে কেবল বাজার থেকে কিনে এই ফুলকপিটা আনা হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের ফুলকপি আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে ফুলকপি এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব পাতা দিয়ে কার্ড। আজকে আমরা একটা কার্ড তৈরি করব। একটু অন্যরকম করে কার্ডটা তৈরি করব। অনেক সময় আমাদের কাছে কিছুই থাকে না, কিন্তু আমার মন চাইছে আমি সুন্দর একটি কার্ড বানাবো। তখন আমরা কি করতে পারি? এই ধরনের পাতা বাগান থেকে কুড়িয়ে আনতে পারি, তাই না? এই ধরনের পাতা দিয়েও কিন্তু সুন্দর করে কার্ড বানানো যায়। যেমন আমি যদি ভেতরে যদি আমি একটা শেড দিয়ে নেই, জাস্ট এরকম করে একটা শেড দিয়ে নিলাম, এরকম জাস্ট লাইট করে আমি একটা শেড দিয়ে নিলাম। শেড দেওয়ার পরে যে কোনো একটা গাঢ় কালার দিয়ে আমি একটু ডট দিয়ে নিলাম। এটা চাইলে আমরা অন্য রং দিয়েও দিতে পারি। এটা শুকাতে শুকাতে আমরা এই পাতা দিয়ে কি করব সেটা দেখে নিই। আমরা এই পাতা নিতে পারি, বিভিন্ন সাইজের পাতা। আমরা এটাকে একটা স্কার্টের মতো কেটে নিতে পারি। কিভাবে? এইভাবে কেটে নিলাম। আপু, আমি একটা পাতা দিয়ে গান গেতে চাই। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। বাহ, দারুণ, অনেক সুন্দর। এই যে দেখো, আমরা তোমার ঢেউ শুনে শুনে পাতার নিচটা একটু ঢেউ ঢেউ করে দিয়েছি। আবার এরকম ঢেউ ঢেউ পাতাও কিন্তু কুড়িয়ে পাওয়া যায়, তাই না? হ্যাঁ, আমরা এখানে সব সবুজ পাতা নিয়েছি, কেউ চাইলে কিন্তু শুকনো পাতা নিতে পারি। আবার এই পাতাটাকেই যদি আমরা রেখে দেই তখন কিন্তু এটা শুকিয়ে অন্য আরেকটা রং হয়ে যাবে। হ্যাঁ আপু, জানো পাতা দিয়ে গাছ খাদ্য তৈরি করে। এবারে আমরা একটু বড় সাইজের একটা পাতা নেব। বড় সাইজ? তেহেজি, তুমি কি জানো পাতা যখন কচি থাকে তখন কচি পাতার রং হয় সবুজ, আবার যখন গাছের পাতা পড়ে যাবে এমন রং হয়ে যায় তখন রংটা হয় হলুদ, আর যখন মাটিতে অনেক দিন ধরে পড়ে থাকে তখন তাহার বাদামি টাইপ, তখন পাতাটা খড়খড়েও হয়ে যায়, অনেক শক্ত শক্তও হয়ে যায়, চাপলে ওটা ভেঙে যায়। অবন্তী, তুমি কি পাতার ইংরেজি জানো? হ্যাঁ, লিফ। হ্যাঁ, আমরা জাস্ট পাতাটাকে পছন্দ মতো একটু ডিজাইন কেটে নিই। এবারে পাতাগুলোকে আমরা এভাবে সেট করে নিব। আপু, এটা তো দেখে মনে হচ্ছে এটা কাঁঠাল পাতা।
হ্যাঁ, আমরা কাঁঠাল পাতাই নিয়েছি। আমরা একটু দেখে নেব, আমাদের যদি মনে হয় আমরা আরেকটু ছোট করে নিতে পারি। আমরা বসিয়ে বসিয়ে দেখব যে ছোট করার দরকার আছে কিনা। এবারে আমরা এই পাতাটাকে বসিয়ে নিব। গ্লু গানের সাহায্যে আমরা পাতাটাকে বসিয়ে নিচ্ছি। এই পাশেরটাকেও আমরা বসিয়ে নিব। আমরা 3টি পাতা এভাবে করে আটকে নিলাম, কেমন? এবারে আমরা সাইন পেন নিয়ে নিব। সিগনেচার পেন? হ্যাঁ, সিগনেচার পেন। সিগনেচার পেনে আমরা পার্পেলটা আগে নিই, কেমন? হ্যাঁ, ওকে। আমরা নিলাম ব্লু, অরেঞ্জ এবং পার্পেল। আমরা পার্পেল দিয়ে এখানে একটা এরকম গোল করে তৈরি করে নিব, কেমন? এরপরে আমরা ভালো করে শুকিয়ে নিলে কালারটা আরো ভালো বোঝা যাবে। আমরা এখানে নিয়ে নিব অরেঞ্জ, আর এই পাশে আমরা নিয়ে নিব ব্লু। আপু, এটা তুমি কি বানাচ্ছো? দেখাচ্ছি, এটাই তো একটা মজা। এটা আমি আগে বলবো না যে এটা আমি কি বানাচ্ছি, আমি বানানোর পরে তোমরা বলবে আমি কি বানিয়েছি, কেমন? ঠিক আছে। এবারে আমরা কালো নিব। কালো নিয়ে এখানে একটা গোল দিব। গোল দিয়ে এখানেও আমরা কালো দিব। এখানেও আমরা কালো দিয়ে নিব। কি বানালাম? ওয়াও আপু, আমি তো ভেবেছিলাম শুধু পাতারি কাট, কিন্তু এখানে যে মানে মানুষ হয়ে গেল। এটা তো দেখি মানুষ হয়ে গেল। হ্যাঁ, পাতা দিয়ে জামা বানিয়ে আমরা একটা মানুষের ডান্সিং ফিগার তৈরি করে ফেললাম। ওয়াও আপু, খুব সহজে আমাদের কার্ডটা তৈরি হয়ে গেল না? আমার বন্ধুর কালকে জন্মদিন, আমি এই গিফটটাই বানিয়ে দিব। তাই চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো পাতার কার্ড তৈরি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে কুড়িয়ে পাওয়া পাতা দিয়ে আমরা কি করে কার্ড তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজ আমরা জেনে নিব বাংলার ঐতিহ্যবাহী নবাবী স্থাপনা আহসান মঞ্জিল সম্পর্কে। আচ্ছা, তোমরা কি ঢাকার ঐতিহ্যবাহী নবাবী স্থাপনা আহসান মঞ্জিল সম্পর্কে জানো? হ্যাঁ আপু, ওটা তো একটা জাদুঘর, আর এই জাদুঘরে অনেক রাজা বাদশার ছবি আছে। হ্যাঁ, শুধু রাজা বাদশাদের ছবি নয়, রাজা বাদশাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, অনেক ইতিহাসও জানা যায় এই জাদুঘরে গেলে। আমি তো ওখানে গিয়েছি। তুমি গেছো? হ্যাঁ আপু। চলো তাহলে আমরা আহসান মঞ্জিল সম্পর্কে আমাদের বন্ধুদের জানিয়ে আসি। ওকে আপু। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে। নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1859 সালে নওয়াব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে।
তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপরের সুন্দর গম্বুজটি। দোতলায় এই ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রাসাদের ভেতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসা ঘর, দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা। আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, নাচঘর, গ্রন্থাগার এবং আরও কিছু বসবাসের কক্ষ। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দা রয়েছে। দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে গেছে। প্রাসাদের ঠিক সামনে রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয়। আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী পশ্চিমাদেরও সমানভাবে আকর্ষণ করে। লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনেই থাকতেন বলে প্রমাণ পাওয়া যায়। 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন। তৎকালীন প্রধানমন্ত্রী ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন। অনেকবার সংস্কার, সৌন্দর্য বর্ধন, পরিমার্জনের পর 1992 সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নওয়াবদের পরিচিতি ও বংশতালিকা, নওয়াবদের ব্যবহৃত বড় বড় আয়না, বৃহদাকার লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কাঁচ ও চীনামাটির থালা বাসন, হাতির মাথার কঙ্কাল, ঢাল ও তরবারি। নওয়াব আমলের বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল, সিংহাসন, বিভিন্ন ধরনের তৈলচিত্র, ফুলদানি, হিন্দুস্থানি রুম, রাজকীয় অতিথিদের বেডরুম ও নাচঘর। আরও আছে সমসাময়িক কালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নওয়াবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের নিদর্শন। আহসান মঞ্জিল একটি কারুকার্য খচিত নবাবী স্থাপনা, যা বর্তমানেও টিকে আছে তার ঐতিহ্যবাহী গাম্ভীর্য নিয়ে। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেশকে ভালোবেসো। বাই বাই।